হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভারতবাসী সত্যিই দেখেছিল সেদিন শুধু হাসি আর হাসি। এমনকি ফাঁসির দড়ি গলায় পড়ার সময় পর্যন্ত হাসি। ক্ষুদিরামের মতন এমন অনাবিল হাসি কি কোনো ভারতবাসী এর আগে হাসতে পেরেছিল কোনোদিন? 1908 সাল 30শে এপ্রিল, বৃহস্পতিবার। রাত তখন ঠিক 8টা, আমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। ইউরোপিয়ান ক্লাবের বাইরে অন্ধকারে মিশে রয়েছেন ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি। চোখ মুখে তাদের অধীর প্রতীক্ষা, কখন বেরিয়ে আসবে কুখ্যাত জেলা জজ কিংসফোর্ড। আজ তার শেষ দিন। বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া, বিশেষ করে বিপ্লবী বালক সুশীল সেনকে বেত মারার প্রতিফল আজ তাকে পেতেই হবে। ওই যে তার ফিটন গাড়িটা বেরিয়ে আসছে ক্লাব ঘরের গেট দিয়ে। এবার এবার কোথায় যাবে তুমি কিংসফোর্ড? নিমিষে গোটা মুজফ্ফরপুর শহরটা কেঁপে উঠল প্রচন্ড বিস্ফোরণের শব্দে। কি হলো কিছুই বোঝা গেল না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। সবকিছুই ঢাকা পড়ে গেল নিচ্ছিদ্র কালো ধোঁয়ার অন্তরালে। জানা গেল অনেক পরে গাড়িটা কিংসফোর্ডের নয়, মিস্টার কেনেডির। গাড়ির যাত্রী মিসেস কেনেডি এবং মিস কেনেডি দুজনেই নিহত। মিস কেনেডি মারা গেলেন সেই রাতেই, মিসেস কেনেডি 8 ঘন্টা পরে। ক্ষুদিরাম ধরা পড়লেন পরদিন ভোরে 24 মাইল দূরবর্তী ওয়াইনি রেল স্টেশনে। তার পরের দিন 2রা মে প্রফুল্ল চাকি ইচ্ছা মৃত্যুবরণ করলেন মোকামঘাট স্টেশনে। গ্রেপ্তারের পর ক্ষুদিরামকে নিয়ে আসা হলো মুজফ্ফরপুরে। সে কি ভিড় তখন রেল স্টেশনে! কোথায় সেই বীর বন্দী বালক, কোথায়? আর ক্ষুদিরাম? সে কাহিনী লেখা আছে তখনকার সময়ের বিভিন্ন পত্রপত্রিকার পাতায়। ক্ষুদিরাম দৃঢ় পদে সহাস্য বদনে গাড়িতে আরোহণ করিল। তাহার একদিকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অপরদিকে আর একজন পুলিশ কর্মচারী উপবেশন করিলেন। ক্ষুদিরাম উচ্চস্বরে বন্দে মাতরম বলিতে লাগিলেন। গাড়ি তাড়াতাড়ি স্টেশন হইতে চলিয়া গেল। সঞ্জীবনী, 7ই মে 1908 সাল। 9 জুন এডিশনাল সেশন জাজ মিস্টার কর্নডপ এর আদালতে শুরু হলো বিচার। ক্ষুদিরাম নির্বিকার, মুখে তার সেই হাসি যা তার মুখে দেখা গিয়েছিল বরাবর। কত টুকরো টুকরো ছবি, কত অবিস্মরণীয় ঘটনা, তার মধ্যেও সেই হাসি, যেন সবকিছুই তার কাছে একটা হাসির ব্যাপার মাত্র। তুমি গীতা পড়েছ? হ্যাঁ, পড়েছি। তোমার মনে কোনো ভয় হয় কি? হেসে উত্তর করল, কেন ভয় করব? সঞ্জীবনী, 18ই জুন 1908। ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা অনুসারে সাজা দেওয়া হলো প্রাণদণ্ড। আশ্চর্য, ক্ষুদিরামের সারা মুখে তখনও সেই স্বর্গীয় হাসি। মৃত্যুদণ্ডাজ্ঞার পরে ক্ষুদিরামকে সম্পূর্ণ অবিচলিত দেখে এবং তার নির্বিকার ভাব লক্ষ্য করে বিদেশি রাজার স্বজাতীয় বিচারকের মনে সম্ভবত এরকমের ধারণা জন্মেছিল যে আসামির প্রতি যে চরমদণ্ড দেওয়া হয়েছে তা সে বুঝতে পারেনি। এই ধারণার বশবর্তী হয়ে ফাঁসির হুকুমের পর জজ ক্ষুদিরামকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রতি যে দণ্ডের আদেশ হলো তা বুঝতে পেরেছ? ক্ষুদিরাম হাসি মুখে মাথা নেড়ে জানালো, বুঝেছি। সঞ্জীবনী, 18ই জুন 1908। 11ই আগস্ট 1908 সাল। যথাসময়ে ক্ষুদিরামকে নিয়ে আসা হলো বৌদ্ধ মঞ্চে। আশ্চর্য, তখনও ক্ষুদিরামের মুখে সেই হাসি, যে হাসির কোনো তুলনা নেই সংসারে। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হ্যাঁ, এই কথা ক্ষুদিরামেরই সাজে। সত্যিই সেদিন তিনি দেখিয়েছিলেন পরাধীন ভারতবাসীকে, দেখিয়েছিলেন দেশের মুক্তির জন্য কি করে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে হয়। সোনার অক্ষরে তাই লেখা রয়েছে তখনকার সময়ের সংবাদপত্রের পাতায়। মুজফ্ফরপুর, 11ই আগস্ট। আজ ভোর 6টার সময় ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেল। ক্ষুদিরাম দৃঢ় পদক্ষেপে প্রফুল্ল চিত্তে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয়। এমনকি যখন তার মাথার উপরে টুপিটি টেনে দেওয়া হলো তখনও সে হাসছিল। অমৃতবাজার, 12ই আগস্ট 1908। ক্ষুদিরাম চলে গেলেন, কিন্তু এই মৃত্যু তো মৃত্যু নয়, এ হলো জীবন আদর্শে উজ্জীবিত চরম আত্মোৎসর্গ। মানুষের কল্যাণেই যাদের একমাত্র লক্ষ্য, এভাবেই তাদের জীবন উৎসর্গীকৃত হয়। তাই মৃত্যুর পরেও তিনি বেঁচে রইলেন জাতির অন্তরে, বেঁচে রইলেন কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে ও ইতিহাসের পাতায়।